সাবরমতী নদীর কিনারায় একটা অনেক বড় গ্রাম ছিল। গান্ধীজির স্মরণে এখানকার লোকেরা এই গ্রামের নাম গান্ধীনগর রেখেছিল, আর গান্ধীজির আদর্শেই পুরো গ্রাম চলতো। আমাদের গান্ধীনগরে আজকেও যেন এমনই মনে হয় যে বাপু এখনো যেন আমাদের সাথেই রয়েছে, আর প্রয়োজনের সময় আমাদেরকে পথ দেখায় সে। ঠিকই বলেছিস ভাই, তবেই তো আজও এখানে মনের মধ্যে মনুষ্যত্ব বেঁচে রয়েছে। আর যখনই কারো সাহায্যের প্রয়োজন হয় তখন একসাথে অনেকেই চলে আসে তাকে সাহায্য করার জন্য, তাই না? আর এটাই তো বাপু আমাদের শিখিয়ে গেছেন যে মনুষ্যত্বকে কখনো শেষ হতে দিতে নেই, নিজের ভেতরে বাঁচিয়ে রাখতে হয়। বৃষ্টির মরশুম শুরু হয়ে যায়, আর তীব্র বৃষ্টি হওয়ার কারণে সাবরমতী নদীর জল অনেক গুণ বাড়তে শুরু করে। এবছরে তো বেশ বৃষ্টি হচ্ছে দেখছি। যদি এইভাবে চলতে থাকে তাহলে বৃষ্টির জল নদীতে বন্যা দেখা দেবে। গতবারে যখন বন্যা এসেছিল তুমি দেখেছিলে জীবন কাটাতে কত কষ্ট হচ্ছিল, ঘরের মধ্যে জল ঢুকে গিয়েছিল। গান্ধীনগরের লোকেদের যেই ব্যাপারে ভয় ছিল সেটাই হলো। তীব্র বৃষ্টি হওয়ার কারণে সাবরমতী নদীতে বন্যা চলে আসে, আর লোকেদের ঘরে জল ঢুকতে লাগে। লোকেদের বাড়ি থেকে বাইরে বেরোনো মুশকিল হয়ে গেল। সমস্ত রাস্তা, গ্রাম, জঙ্গল সবকিছু জলে ভরে গেছিল। দেখলে তো, যা ভয় পাচ্ছিলাম তাই হলো। এখন এই বর্ষাকাল যে আমরা কি করে কাটাবো কে জানে। হে ভগবান, তুমি কিছু করো। আরে আমার বাড়িতে মুদিখানা মালও নেই। বন্যার জলের কারণে রাস্তা পুরো বন্ধ হয়ে গেছে, গ্রামের বাইরে যাওয়াই অসুবিধা হচ্ছে। গান্ধীনগরে বন্যা হওয়ার কারণে শহর থেকে সমস্ত কানেকশন ভেঙে গেল। এখন লোকেদের কাছে বাড়ির ভেতরে যেটুকু রেশন আর খাবার দাবারের জিনিস বেঁচেছিল আস্তে আস্তে সব শেষ হতে শুরু হলো। কিষান ভাই, আজকে বাড়িতে যেটুকু মাল ছিল সব শেষ হয়ে গেছে। তোর বাড়িতে যদি কিছু থাকে তাহলে আমাকে দে না রে। আরে আমার বাড়ির সব জিনিসপত্র কালকে রাত্রেই শেষ হয়ে গেছে রে। আজকে সেই কারণে আমি এখনো জলখাবার খাইনি। এইভাবেই সমস্ত লোকেদের এখন খিদের চোটে মরার সময় এসে গেছিল। এই কথাটা জানার পর অন্য গ্রামের একটা ছেলে প্রণব এই গ্রামে এসে ফুচকা বিক্রি করার কথা ভাবে। ওই ছেলেটা একটা নৌকো বানায় আর এখানে ফুচকা বিক্রি করতে আসে। চলে এসো দাদারা, ফুচকা খেয়ে যাও। 10 টাকায় 5টা ফুচকা পাবে তোমরা। প্রণবের আওয়াজ শুনে অনেক লোকেরা নিজের বাড়ির ছাদ থেকেই তাকে আওয়াজ দিত আর ফুচকা খাওয়ার জন্য বলতো। প্রণব সুনিতার বাড়ির কাছে ফুচকা দিতে যায়, আর তক্ষুনি জলের একটা ঢেউ আসে আর তার নৌকোটাকে পাল্টে দেয়। বাঁচাও, কেউ আমাকে রক্ষা করো, বাঁচাও। আমি সাঁতার কাটতে জানি না, আমি ডুবে যাব, বাঁচাও। কিন্তু জলের গতি এত তেজ ছিল যে কেউ চাইলেও তার সাহায্য করতে পারছিল না। আর অবশেষে প্রণব বন্যার জলে বয়ে যায় আর এই গ্রাম থেকে বাইরে চলে যায় আর একটা গাছের কাছে দাঁড়ায়। ওরে বাবারে, আজকে এক্ষুনি মরে যেতাম আমি। এই গাছের নৌকোটা আমাকে ফুচকা বিক্রি করতে দিল না। এখন অন্য কোনো উপায় আমায় খুঁজতে হবে। প্রণব জঙ্গল থেকে বাড়ির দিকে যাচ্ছিলই যে তক্ষুনি তার নজর পড়ল পাহাড়ের ওপর ওড়া মেঘের ওপর। তার মাথায় একটা বুদ্ধি আসে যে ও মেঘের একটা নৌকো বানাবে আর তার মধ্যে ফুচকা বিক্রি করবে। আর ও মেঘের কাছে যায়। আচ্ছা, আমি এখান থেকে কিছু মেঘ নিয়ে যেতে পারি কি? আমার একটা নৌকার দরকার। হ্যাঁ, এই সব মেঘ তো প্রকৃতিরই দেওয়া, তার ব্যবহার তুমি নিজের জন্য করতেই পারো। তবে একটা কথা মনে রেখো, যদি তুমি কখনো এই মেঘের ব্যবহার নিজের স্বার্থ আর লোভের জন্য করে থাকো তাহলে এ তোমাকে অবশ্যই ক্ষতি করে দেবে। ঠিক আছে, আমি কখনো এর প্রয়োগ নিজের লোভের জন্য করব না। কিন্তু এখন আমায় তাড়াতাড়ি কিছু মেঘ দিয়ে দিন না, আমাকে ফুচকা বিক্রি করতে যেতেই হবে। প্রণব পাহাড়ের ওপর থেকে কিছু একটা মেঘ নেয় আর সেটা দিয়ে নৌকো বানায় আর তার মধ্যে ফুচকা নিয়ে নেয় আর গান্ধীনগরের জন্য বেরিয়ে পড়ে। এইবারও খুব জোরে ঢেউ আসছিল। ঢেউ প্রণবের জাদুই মেঘের নৌকোর সঙ্গে ধাক্কা খায়, কিন্তু নৌকোটার কোনো ক্ষতি হয় না। দেখলে, এখন এই মেঘের সাহায্যে আমি ফুচকা বিক্রি করতে পারি। এই নদীর স্রোত আমার কোনো ক্ষতি করবে না। প্রণব আবার ফুচকা বিক্রি করার জন্য আওয়াজ লাগায়। এসো ভাইয়েরা, এসো এসো, ফুচকা খেয়ে যাও।
টাটকা টাটকা ফুচকা খেয়ে যাও তোমরা। প্রণবের আওয়াজ শুনে সুনিতা নিজের ছাদে চলে আসে আর প্রণবকে আওয়াজ লাগায়, আরে দাদা, কেমন আছো তুমি? সেই দিন তো তোমার নৌকো চলে গেছিল বন্যায়, আজ একটু সাবধানে। আরে আপনি চিন্তা করবেন না বোন, আজকে সেরকম কিছু হবে না। এখন আমার কাছে মেঘের নৌকা আছে, জলের স্রোতের কোনো প্রভাব পড়ে না এর উপরে। আপনি শুধু ফুচকা খান। অনেক খিদে পেয়েছে, 20 টাকা দিয়ে দাও। প্রণব 20 টাকার ফুচকা একটা প্লেটে সুনিতাকে তার ছাতেই দিয়ে দেয় আর নিজের জাদুই মেঘের নৌকো নিয়ে অন্য বাড়ির দিকে বেরিয়ে পড়ে। কিষানের চোখ পড়ল প্রণবের ওপর আর ও ওকে আওয়াজ দিয়ে ডেকে পাঠায়। বাহ, খুব ভালো হয়েছে যে তুমি এসে গেছো। কতদিন হয়ে গেল কিছু খাইনি আমি। এখন ফুচকা দিয়ে নিজের পেটটা ভরিয়ে নিয়ে একটু ওই 1 প্লেট ফুচকা আমাকে তাড়াতাড়ি দাও তো দেখি। প্রণব 1 প্লেট ফুচকা বানিয়ে কিষানকে দিয়ে দেয় আর কিষান খিদের চোটে তাড়াতাড়ি ফুচকা খেয়ে শেষ করে দেয়। ভাই, আর 1 প্লেট দাও না তুমি আমায়। এখন প্রণব ফুচকা বানাতে শুরু করে আর কিষান খেতে শুরু করে। অনেকক্ষণ পর্যন্ত এরকমটাই চলতে থাকে আর কিছুক্ষণ পর যখন কিষানের খিদে মিটে যায় তখন ও নিজেই প্রণবকে দাঁড়াতে বলে। ব্যাস ভাই ব্যাস, এখন পেট ভরে গেছে আমার, আর বানাতে হবে না তোমাকে। তা কত টাকা হলো আমাকে বলবে এবার? আপনার 50 টাকা হলো। প্রণব অন্য বাড়ির দিকে চলে যায়। এইভাবেই এখন প্রণবের ফুচকা বিক্রি করার কাজ বন্যাতেও ভালোভাবেই চলতে শুরু করে। কিন্তু কিছু সময় পর তার লোভ চলে আসে আর ও ফুচকা খুব দামে বিক্রি করতে শুরু করে। দাদা, 1 প্লেট ফুচকা কত করে দিলে গো? 100 টাকার। এটা তো অনেক বেশি দামে বিক্রি করছো। বন্যা এসেছে বলে এত লাভ উঠিও না যে গরিব লোকেরা খিদের চোটে মরে যায়। আরে ফুচকা খেতে চাইলে খাও, আমাকে শেখাতে এসো না যে আমার কি করা উচিত আর কি করা উচিত না। এমনিতেও আমি অনেক পরিশ্রম করেছি, এখন টাকা কামানোর সুযোগ, তাই না? এখন প্রণব নিজের ইচ্ছে মতো লোকেদের থেকে টাকা নিত। ও কারোর ওপরে দয়াই করছিল না, কেউ খিদের চোটে মরলই না কেন। আরে বাবু, খুব খিদে পেয়েছে, আমাকে ফুচকা খাইয়ে দাও, কিন্তু আমার কাছে তোমাকে দেওয়ার মতো টাকা নেই। আমি দড়ি বানানোর কাজ করি, কিন্তু বন্যার কারণে কেউ আমার কাছে দড়ি কিনছেই না। টাকা নেই তাহলে না খেতে পেয়েই মরো তুমি। আমি এখানে টাকা রোজগার করতেই এসেছি, তোমাদেরকে খাওয়াতে নয়। প্রণব লোভের চোটে ওই বুড়ি মহিলাকে ওখানেই খিদের চোটে মরতে ছেড়ে দেয় আর এগিয়ে যায়। ওই মেঘ রাজার কথা ভুলে গেছিল, কিন্তু তক্ষুনি তার জাদুই মেঘের নৌকো ফাটতে শুরু করে আর তার নৌকো ডুবে যায়। এটা দেখে ওই বুড়ি মহিলা নিজের বানানো দড়ি তার দিকে ফেলে দেয়। এই নাও বাবু, তাড়াতাড়ি দড়িটা ধরে ওপরে চলে এসো, নয়তো এই ঢেউ তোমাকে বয়ে নিয়ে যাবে। প্রণব দড়ির সাহায্যে ওপরে চলে আসে। আমায় ক্ষমা করে দাও ঠাকুমা, আমি তোমাকে ফুচকা না দিয়েই চলে গেছিলাম, অন্যায় করেছি আমি, আর আজকে তুমি আমার প্রাণ রক্ষা করলে। এখন প্রণব নিজের ভুল বুঝতে পেরে গেছে আর ও সমস্ত লোকেদের কাছে ক্ষমা চায় আর বন্যা শেষ হওয়া পর্যন্ত সমস্ত লোকেদেরকে ফুচকা খাইয়ে তাদের খিদে মেটায়। আমি বলেছিলাম না, আমাদের ফুচকার ব্যবসা খুবই ভালো চলবে, তুমি দেখে নিও। হ্যাঁ সুমন, আজ তোমার জন্যই আমার সংসার থেকে অভাব দূর হয়েছে, নাহলে কি জানি আমার যে কি হতো। কাহিনীটি সেই সময়ের যখন সোনু আর সুমন নামের একজন দম্পতি রামনগরের একটা বাড়িতে থাকত। সোনু ফ্যাক্টরিতে কাজ করত আর সুমন সকাল সকাল তাকে লাঞ্চ প্যাক করে দিয়ে দিত। সোনু খুব পরিশ্রমী ছিল। আরে তুই এত পরিশ্রম কেন করছিস? তুই তো এই কোম্পানিটাকে একদম নিজের মনে করে নিয়েছিস। আরে বৌদি এত সুন্দর রান্না করে পাঠিয়েছে আর তুই ওটা না খেয়েই কাজ করে যাচ্ছিস। আরে তাড়াতাড়ি খোল, আমার খিদে পেয়েছে। আর আমাকে বল যে তুই কি নিয়ে এসেছিস। কি রে, আমার থেকে বেশি তাড়াতাড়ি তোর খিদে পেয়ে যায় কেন রে? সবে তো লাঞ্চ টাইম হলো, একটু দাঁড়া না। আরে লাঞ্চ করার হলে তাড়াতাড়ি করে নি আমরা। আর আমার জন্য টিফিনটা খুলতো তুই। আমি বৌদির রান্না করা খাবার খেতে চাই, ব্যাস। আরে তুই একটু থাম, আগে হাত মুখটা তো আমি ধুয়ে আসি নাকি। সোনু আর আকাশ হাত মুখ ধুয়ে খাবার খেতে শুরু করে দিল। তারা প্রতিদিন নিজেদের লাঞ্চ মিলেমিশে খেত। তারপর ওরা দুজন কাজ করতে শুরু করলো। বিকেলে যখন তাদের ছুটি হলো তখন আকাশ সোনুকে বলল,
আচ্ছা শোন সোনু, আজকে তোর দিনটা কেমন কাটলো রে? ওই একই রকম কাটলো আর কি, আলাদা করে আর নতুন কি হবে? আলাদা করে কি হবে সেটা আমি তোকে বলছি। কি হয়েছে বলতো? তোকে এরকম চিন্তিত দেখাচ্ছে কেন? আচ্ছা শোন, যখন লাঞ্চ টাইমের পরে আমি বসের কেবিনের দিকে গেলাম, তখন আমি শুনলাম যে... আরে কি এমন শুনলি তুই? নিশ্চয়ই বস তোকে নিয়ে খারাপ কথা বলছিল, সেই জন্যই তুই চিন্তিত হচ্ছিলি। আরে এইসব তো চলতেই থাকে, কিন্তু আমি বসের মুখে এটা শুনতে পেলাম যে কোম্পানি নাকি একদম লোকসান হচ্ছে, তাই ফ্যাক্টরিতে যত ওয়ার্কার্স রয়েছে সবাইকে বের করে দেবে, আর এটা নাকি কাল থেকেই ওরা শুরু করে দেবে। সে কি রে, কি বলিস? যদি এরকম হয় তাহলে আমরা কোথায় যাব? এটা হতে পারে না ভাই, আমাদের পেট তো এই ফ্যাক্টরি থেকেই চলে, আর এই কাজ ছাড়া আমরা কোনো কাজও জানি না। যবে থেকে কাজ করা শিখেছি এই ফ্যাক্টরিতেই কাজ করেছি। হ্যাঁ রে, এই চিন্তাই তো আমাকে একেবারে খেয়ে ফেলছে, এখন যে কি করি কিছুই বুঝতে পারছি না। আকাশ আর সোনু সেই চিন্তাতেই হাঁটছিল। সোনু আকাশকে নিজের বাড়িতে কিছুক্ষণের জন্য নিয়ে এলো। তক্ষুনি ওখানে আকাশের স্ত্রী পূজাও চলে এলো। এ কি পূজা, তুমি এখানে কি করছো? তুমি আসতে পারো তাই না, আমি আসতে পারি না? সুমন বৌদি আমাকে ডেকেছে, বলছিল যে ফুচকা বানাচ্ছি, খেতে চলে এসো। ভালো হলো যে তুমিও চলে এলে, এখন তোমাদের দুজনের জন্য ফুচকা নিয়ে আসছি। পূজা আর সুমন আকাশ আর সোনুর জন্য ফুচকা নিয়ে আসে। সুমন খুবই সুস্বাদু ফুচকা বানাতো। ওর ফুচকা আকাশ আর সোনু খুব পছন্দ ছিল। সোনু প্রায় সময়ই তার হাতের ফুচকা খেতে এখানে আসতো। আরে বৌদি, রান্না তো তুমি দারুণ করো, আর ফুচকাগুলো তো তুমি তার চেয়েও ভালো বানাতে পারো। এই ফুচকাগুলোর মধ্যে সত্যি একদম জাদু রয়েছে, যতই খাই না কেন কম মনে হয়। একদম সত্যি বলছো, তোমার হাতে সত্যিই জাদু রয়েছে। তুমি যে ফুচকাগুলো তৈরি করো সেগুলো সাইজে এতই বড় হয় যে একটা খেলেই জমে যায় একেবারে। তোমার হাতের ফুচকা খেয়ে আমাদের সব চিন্তা দূর হয়ে যায়। চিন্তা? কিরকম চিন্তা? কোন চিন্তার কথা বলছো তুমি? সবকিছু ঠিক আছে তো? কি রে সোনু, তুই বৌদিকে বিরক্ত করছিস কেন? তুই থাম না একটু। না, আমিও জানি তোমাদের দুজনের চিন্তাটা আসলে কি। আজকে এমনিতেও তোমাদের দুজনকে চুপচাপ লাগছে, ফ্যাক্টরি থেকে আসার পরের থেকেই। আকাশ আর সোনু না চাইতেও নিজেদের স্ত্রীকে চিন্তার কথা বলার জন্য বাধ্য হয়ে গেল, আর তারা নিজের স্ত্রীকে সমস্ত কথা বলে ফেলে, যার কারণে ওদের দুজনের স্ত্রীও চিন্তিত হয়ে পড়ে। তারপর কিছুদিন পর সেই ফ্যাক্টরি সত্যি সত্যি বন্ধ হয়ে যায়। এখন আমরা কি করব? তোমার তো কাজও চলে গেল, আস্তে আস্তে ঘরের রেশনও শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি কাজ খোঁজা তো শুরু করে দিয়েছি, কিন্তু কি করি বলো তো, কোথাও তো কোনো কাজই পাচ্ছি না। যদি কোনো কাজ না পাওয়া যায় তাহলে ঘর কি করে চলবে? সুমন, খুব খিদে পেয়েছে, কিছু খাবার থাকলে দাও না। কিচ্ছু নেই খাবারের, শুধু 4টে ফুচকা রাখা আছে আর একটু জল আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তাই নিয়ে এসো, দুটো তুমি খেয়ে নাও আর দুটো আমি খেয়ে নেব। এখন কালকের কথা কালকে দেখে নেব। সোনু আর সুমন দুজনেই বসে ফুচকা খেতে শুরু করলো আর পরের দিনের ব্যাপারে ভাবতে লাগলো। তক্ষুনি সুমন দাঁড়িয়ে পড়ল। কি হলো? তুমি ফুচকা খেতে খেতে দাঁড়িয়ে পড়লে কেন? যদি তোমার ঠিক মনে হয় তাহলে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। সেটা কি? তোমাদের এরকম মনে হয় না যে আমি ফুচকা ভালোই বানাই? তাহলে আমি ফুচকার ব্যবসা কেন শুরু করি না? আমি বাজারে বিক্রি করতে পারি। বাহ, তুমি একদম ঠিকই বলেছ। ফুচকা তো এমন একটা জিনিস যে সবাই এটা খেতে ভালোবাসে, কিন্তু এর জন্য আমরা টাকা কোথায় পাবো? তুমি চিন্তা কেন করছো? তুমি আমার জন্য কানের দুল বানিয়েছিলে না, সেটা কোন দিন কাজে লাগবে? না 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 না, তোমার গয়না আমি বিক্রি করতে পারি না। গয়না খারাপ সময়ে কাজে আসে। খাবার জন্যে যখন রেশনই বেঁচে নেই, তখন এই কানের দুল নিয়ে আমি কি করব? সুমন আর সোনু কানের দুল বিক্রি করে ফুচকা বানানোর জিনিস কিনে নিল, আর সুমন নিজের হাতে সুস্বাদু ফুচকা বানানো তৈরি করে দেয়। সোনু আর সুমন ফুচকা বিক্রি করার জন্য বাজারে চলে যায়। ফুচকা ফুচকা ফুচকা, ঝাল টক ফুচকা, ঝাল টক ফুচকা, ফুচকা ফুচকা ফুচকা, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। ফুচকা ফুচকা ফুচকা, একবার খেলেই খেতে ইচ্ছে করবে আবার। বাজারে অন্য আরো ফুচকার দোকান থাকার কারণে তাদের দোকানে কেউই ফুচকা খেতে আসছিল না, যার কারণে 3 দিন পর্যন্ত তাদের ফুচকা বিক্রি হলো না। বাজারে তো অনেক ফুচকার দোকান রয়েছে গো, আমাদের ফুচকা তো কেউ কিনতে আসছে না।
যদি এইভাবেই চলতে থাকে তাহলে এই দোকানপাট তুলে আমাদের বসে থাকতে হবে, বুঝেছো? আমি এত মন দিয়ে ফুচকা বানালাম আর কেউ খেতেই আসছে না। এটা তো মোটেই ঠিক হচ্ছে না। এখন আমাদের বাড়ির খরচা কি করে চলবে? সোনু আর সুমন ওখানেই উদাস হয়ে দাঁড়িয়ে থাকে। তখনই ওদের নজর পড়ে ওখানের আরেকটা দোকানের বোর্ডে। শোনো না, ওই দেখো, ওই বোর্ডের ওপরে কি লেখা আছে? কি লেখা আছে? দোকানদারদের স্কিম লেখা রয়েছে। যদি আমরাও আমাদের ফুচকার দোকানে স্কিম চালু করে দিই তাহলে হতে পারে আমাদের ফুচকাও বিক্রি হতে শুরু করে দেবে। যতক্ষণ না গ্রাহকরা আমাদের ফুচকার টেস্ট করবে ততক্ষণ গ্রাহক কি করে বুঝবে? আমি আমি ঠিক বুঝলাম না। সুমন সোনুকে সমস্ত কথা বলে আর সোনু দোকান থেকে কিছু সামগ্রী আরও কিনে নেয় আর সুমনকে দিয়ে দেয়। সুমন একটা ফুচকাকে বাহুবলী ফুচকার মতো আকার দিয়ে দিল। আরে, এটা তো তুমি সত্যি একটা বাহুবলী ফুচকা বানিয়ে ফেলেছো। এবার নিশ্চয়ই সবাই এই ফুচকার লোভে আমাদের দোকানেই আসবে, দেখে নিও। এই বাহুবলী ফুচকার সাথে আমি একটা শর্তও রেখেছি। কেউ যদি এই ফুচকাটাকে খায় তাহলে সে 100 টাকা পুরস্কার পাবে। সোনু জোরে জোরে নিজের স্কিম সবাইকে বলছিল, যার কারণে বাহুবলী ফুচকাকে দেখার জন্য ওখানে ভিড় একত্রিত হলো। এই যে দাদারা শোনো, যেই বাহুবলী ফুচকাটা খাবে তাকে 100 টাকার পুরস্কার দেওয়া হবে। এই প্রতিযোগিতায় যারা যারা অংশ নিতে চাও তারা এই দিকে চলে এসো। এই বাহুবলী ফুচকা যে খাবে তাকে বাহুবলী বলা হবে, বুঝেছো? সোনুর এই স্কিম শোনার পর ওখানে ভিড় জমা হয় আর দুজন প্রতিযোগী নিজেদের মধ্যে ফুচকা খাওয়ার প্রতিযোগিতা করল, কিন্তু ওরা হেরে যায়। ওদেরকে দেখে ওই বাহুবলী ফুচকা খাওয়ার জন্য অন্য অনেক লোকও জমা হয়ে যায়। এই যে দাদা, তোমার এখানকার ফুচকা তো দারুণ খেতে। যদিও এই প্রতিযোগিতা আমি জিততে পারলাম না, কিন্তু তোমার এই বাহুবলী ফুচকা খেতে সত্যি একেবারে অসাধারণ। হ্যাঁ, ঠিক বলেছিস। এই সাধারণ ফুচকা খেতে খেতে আমরা একেবারে বোর হয়ে গেছিলাম। এখন এই বাহুবলী ফুচকা যখন বাজারে এসেছে তা দেখে তো আমাদের মুখে একেবারে জল আসছে রে। আরে ভাই, তুই একবার খেয়ে দেখ, বাজারে সবচেয়ে ভালো ফুচকা হলো এখানেই পাওয়া যায়। একবার খেলে পরে তোমাকে বারবার আসতে বাধ্য হতে হবে। সে কি দাদা, এই ফুচকা কি সত্যিই খেতে এত ভালো নাকি? আরে, যদি আমার কথায় বিশ্বাস না হয় তাহলে একবার খেয়েই দেখো না। একবার জিততে পারলে 100 টাকা পাবে। ওখানকার সব লোকেরাই বাহুবলী ফুচকাকে নিয়ে কথা বলছিল আর বাজারের সমস্ত গ্রাহক সুমনের দোকানে ফুচকা খাওয়ার জন্য চলে আসে। ওদের দোকান এখন বাহুবলী ফুচকার নামে প্রসিদ্ধ হয়ে গেল। সেই বাজারেই একজন নথ্থু নামের পালোয়ান থাকত, যে সবার ফুচকা ফ্রিতে খেত। সে সুমনের দোকানেও ফুচকা খেতে চলে আসে। আরে ও না না, দোকানটা তো খোলাই রয়েছে। নে, তাড়াতাড়ি এবার আমাকে 5 প্লেট ফুচকা বানিয়ে দে তো। হ্যাঁ, ফুচকা তো আমি অবশ্যই বানিয়ে দেব, কিন্তু আমাদের এখানকার বাহুবলী ফুচকা খেয়ে একবার বলুন। যদি আপনি এই বাহুবলী ফুচকা খেয়ে ফেলেন তাহলে আমি আপনাকে সারা বছর ফ্রিতে ফুচকা খাওয়াবো। আচ্ছা, শুধু এই ব্যাপার? তাহলে তুই একটা কাজ কর তো, এই শর্তে আরো একটা জিনিস যোগ করে দে। একটা নয়, আমি 5টা বাহুবলী ফুচকা খেয়ে দেখাবো, 5টা। যদি আপনি এই ফুচকা খেতে না পারেন তাহলে কিন্তু এই ফ্রিতে খাওয়ার অভ্যেস আপনাকে ছাড়তে হবে। ঠিক আছে, আমি তাতে রাজি। নথ্থু পালোয়ানের সামনে 5টা বাহুবলী ফুচকা রেখে দেওয়া হলো আর নথ্থু বাহুবলী ফুচকা খেতে শুরু করে দেয়, কিন্তু সেও এই প্রতিযোগিতায় হেরে যায় আর সে নিজের শর্ত অনুসারে ফ্রিতে ফুচকা খাওয়া ছেড়ে দেয়। সব লোকেরা সোনুকে অনেক অনেক ধন্যবাদ জানায় আর তার এই চেষ্টার জন্য বাহবা দেয়।